আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পরীক্ষাটা আপনাদের সামনেই রয়েছে 14 তারিখ এবং 22 তারিখে পরীক্ষা যাদের রয়েছে। তো এটা স্ক্রিনে দেখেন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক এই যে কয়েকটা বিষয় রয়েছে, এই কয়েকটা বিষয়ে আপনাদের যারা হচ্ছে 7 তারিখ অর্থাৎ 7/2/2025 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার মান বন্টন ছিল কিন্তু এটা। বাংলা এসেছে 6টা, ইংরেজি 6টা, গণিত 6টা, বিজ্ঞান ও প্রযুক্তি 6টা এসেছে। এই 4-6 মোট 24টা প্রশ্ন, আর সাম্প্রতিক সহ সাধারণ জ্ঞান এসেছে 16টা। তাহলে 24 আর 16 মোট 40টা প্রশ্নে 40 নম্বর ছিল। পাশাপাশি লিখিত অংশে 10 নম্বর ছিল, সেখানে একটা বাংলায় দরখাস্ত লিখতে বলা হয়েছে আর একটা ইংরেজিতে শর্ট এসে লিখতে বলা হয়েছে। 5x2 মানে 10 মার্কস। তার মানে সর্বমোট 40 আর 10-এ 50 নম্বর ছিল। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই যে অংশটা রয়েছে, মানে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়বলী 16টা এসেছে, এটার গুরুত্ব কিন্তু খুবই বেশি। তো ঠিক এই কারণে সাম্প্রতিকের মোটামুটি 500টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সিলেকশন করেছি এবং রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় 2022, 23, 24 সালে আসা চাকরির পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেই কিন্তু আমরা এটা তৈরি করেছি। আর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত হচ্ছে বাংলা এবং ইংরেজি এই দুটো হচ্ছে আগেরটাই রয়েছে এবং গণিত নতুন 100টা প্রশ্ন আমরা সংযোজন করেছি। এই গণিত এবং সাধারণ জ্ঞানের এই যে দুটো বিষয় এখানে হচ্ছে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি লিখিত অংশ 10 নম্বর হচ্ছে নতুনভাবে সংযোজন করা হয়েছে, কেননা আগে শুধু রচনামূলক আসতো, 2x10 20 নম্বর ছিল। 2023-এর যে সিলেবাসটা ছিল নিশ্চয়ই আপনারা জানেন যে 30টা এমসিকিউ আসতো আর 20 নম্বরের রিটেন আসতো। রিটেন 20-এ কি ছিল, 10 করে 2টা প্রশ্ন উত্তর দিতে হতো, দুইটাই ছিল বাংলা রচনা, গ্রামীণ ব্যাংক এবং এনজিও সম্পর্কে আসতো। কিন্তু বর্তমানে যেহেতু দরখাস্ত এসেছে এবং শর্ট এসে এসেছে, তো ঠিক এই কারণে এটাতে 5 এবং এটাতে 5 কত নম্বর, 10 নম্বর। মনে রাখবেন সামনে যে পরীক্ষা রয়েছে 14 তারিখ এবং 22 তারিখ, সেই পরীক্ষাগুলোতে যে এইটাই আসবে এবং এটাই আসবে এমনটা না। এখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন আসতে পারে, এখানে বাংলা রচনা আসতে পারে এবং অন্যান্য প্যারাগ্রাফ আসতে পারে শর্ট এসে না এসে, এছাড়াও ফোকাস রাইটিং আসতে পারে, এই বিষয়গুলোও কিন্তু আসতে পারে। ওকে, তো এগুলো একটু মাথায় রেখে আপনাদের প্রিপারেশনটা কিন্তু গ্রহণ করতে হবে। তো আমরা আজকে হচ্ছে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করব, অর্থাৎ বাংলা যে 6টা প্রশ্ন এসেছিল সে মানে কোন কোন অংশ থেকে প্রশ্নগুলো এসেছে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা যে 6টা প্রশ্ন এসেছিল, সমাস থেকে একটা, বানান থেকে একটা, উপসর্গ একটা, গদ্য পদ্য অর্থাৎ লিটারেচার থেকে 3টা। ওকে, এইভাবে প্রশ্ন এসেছে। এরপরে আপনারা ইংরেজি যে অংশটা রয়েছে সেটা যদি একটু দেখেন, খেয়াল করেন ইংরেজি অংশে 6টা প্রশ্ন এসেছিল। সিনোনিম একটা, প্রিপোজিশন একটা, সেন্টেন্স কারেকশন একটা, প্রোনাউন একটা, ফিল ইন দ্য গ্যাপস একটা এবং লিটারেচার পার্ট থেকে একটা। এই মোট 6টা প্রশ্ন এসেছিল 6 নম্বর। গণিত অংশটা একটু খেয়াল করেন কি বলা হচ্ছে। গণিত ছিল 6টা প্রশ্ন, লাভ ক্ষতি থেকে 2টা, বীজগণিতের মান নির্ণয় থেকে একটা, সংখ্যা থেকে একটা, বৃত্ত থেকে একটা এবং ত্রিভুজ থেকে একটা। খেয়াল করে দেখেন জ্যামিতি থেকে 2টা, বীজগণিত থেকে একটা এবং পাটিগণিত থেকে দেখেন 2 এর একে 3টা। এই মোট 6টা, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি প্রত্যেকটা অংশে কিন্তু টাচ করা হয়েছে। ঠিক আছে, তো এমন হতে পারে 14 তারিখের পরীক্ষায় কিন্তু 10টা অঙ্কও চলে আসতে পারে, 6টা যে আসবে এমনটা কিন্তু না, সিলেবাসটা কিছুটা চেঞ্জও হয়ে যেতে পারে। ওকে, এবার আসেন আমরা একটু সাধারণ জ্ঞান এবং হচ্ছে তথ্য প্রযুক্তি যে বিষয় দুটো রয়েছে সে দুটো একটু খেয়াল করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তথ্য প্রযুক্তি থেকে 6টা প্রশ্ন এসেছিল, কম্পিউটার, এরপরে পূর্ণরূপ এসেছে, এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা প্রশ্ন এসেছে, সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন সাধারণ বিজ্ঞান থেকে 3টা প্রশ্ন এসেছে। সবশেষে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক প্রশ্ন সর্বমোট এসেছিল 16টি এবং সংবিধান, মুক্তিযুদ্ধ, নদ নদী, মূল্যবোধ, সুশাসন, গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে 3টা প্রশ্ন, সদর দপ্তর, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থায়, ঋতু বৈচিত্র্য, নানান ধরনের প্রশ্ন কিন্তু এসেছিল। এবং 2023 সালে এই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল মাত্র 3টা। আর যেহেতু 2025 সালের প্রশ্নে
40টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়গুলি থেকে। এই জন্য এই বিষয়টার গুরুত্ব সবচেয়ে বেশি। আমি আজকে সাম্প্রতিক বিষয়াবলীর এই যাবতীয় প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালিসিস করবো আপনাদের সাথে। আমরা মোটামুটি 500 প্রশ্ন সিলেকশন করেছি শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয় থেকে। আশা করা যাচ্ছে এই 500 প্রশ্ন থেকে মোটামুটি 10টা প্রশ্ন আপনাদের চলে আসতে পারে। ওকে, যদি প্রশ্নপত্র মোটামুটি সোজা ধাঁচের হয় তাহলে আরও বেশি আপনারা কমন পেতে পারেন। তো চলেন আমরা সেই প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। তো যাওয়ার পূর্বে একটু আমি বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির গণিত শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মোটামুটি 5 মাস ব্যাপী একটা কোর্স আমি করিয়ে থাকি আপনাদের। যারা আগ্রহী রয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন যদি আপনারা আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। সাজেশনের ফি আমি রেখেছি মাত্র 70 টাকা। যারা সাজেশন নেননি তারা নিতে পারেন 14 তারিখ এবং 22 তারিখের পরীক্ষার জন্য নতুন সিলেবাস অনুযায়ী। আর যারা ইতিপূর্বে নিয়েছেন তাদের আর নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি একটু বলি যে সাজেশন নেওয়া মানেই শতভাগ কমন পাওয়া নয়। আমি বলি 60 থেকে সর্বোচ্চ 70% পর্যন্ত আপনারা কমন পেতে পারেন। তবে আপনাদের যদি এমসিকিউতে খুব ভালো ধারণা থাকে তাহলে লিখিত অংশে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি ভালো পরীক্ষা দিয়ে দিতে পারবেন। আশা করা যায় যে 50-এর মধ্যে যদি আপনারা কেউ 35+ পেয়ে যান তাহলে অবশ্যই তাকে ভাইবার জন্য কল করবে এবং আপনার চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক 500টি অতি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ, যেটাকে আমরা সংক্ষেপে জিকে বলি। ওকে, তো এখানে 500টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, এই যে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলা হচ্ছে, আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র কোনটা? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। প্রশ্নগুলো কিন্তু অতি সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। দেখেন 7/2/2025 এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা হয়তো পড়েননি, এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে বর্তমানে। এরপরে দেখেন আমরা 2 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বলা হচ্ছে G0 গঠনের উদ্যোক্তা হলো কোন দেশ? এটা কিন্তু সাম্প্রতিক একটা প্রশ্ন। ওকে, এই সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এর সঠিক উত্তর হচ্ছে ভুটান। এখন আপনারা G0 সম্পর্কে যদি কিছুই না জানেন তাহলে এর উত্তরটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না। ওকে, তো আমি একটু আলোচনা করে দেই আপনাদের। এরপরে দেখেন 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হলো কয়টা? 5টা, 7টা, 3টা নাকি 6টা? সঠিক উত্তর 6টা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে এবং দেখেন এগুলো কিন্তু রিসেন্ট চাকরির পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো ধান। আউশ, আমন, বোরো, ইরি সঠিক উত্তর এখানে বোরো। তো দেখেন এই যে G0 সম্পর্কে আপনারা যদি জানতে চান তো আমি একটু G0 সম্পর্কে আপনাদের একটু জানাচ্ছি, একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন G0 গঠনের উদ্যোক্তা হলো, সঠিক উত্তর কি? নিঃসন্দেহে আপনাদের উত্তরটা মনে আছে, ভুটান। এবং খেয়াল করে দেখেন এখানে ডিটেলসে আমি লিখে রেখেছি, বাকুতে COP29 আসরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, এই মুহূর্তে পৃথিবীতে যে কয়েকটি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে ভুটান সেগুলোর মধ্যে অন্যতম। আমরা চাই আমাদের মডেল অন্যরাও গ্রহণ করুক। নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্য পূরণে কাজ করবে। বলা হচ্ছে নতুন এই গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে G0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন G0 কিসের সাথে সংশ্লিষ্ট। ভুটান ছাড়াও এই গোষ্ঠীর বাকি সদস্য হচ্ছে পানামা, সুরিনাম ও মাদাগাস্কার। এই 4 দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয় তা হয় দূষণমাত্রার চেয়ে কম, নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশ ব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। কাজেই এসব দেশ থেকে নিঃসরিত কার্বন উষ্ণায়নের কারণ হয় না। ওকে, তো প্রশ্ন পড়তে হয় কিন্তু এইভাবে, জাস্ট আপনারা কিন্তু মুখস্থ করেন বিধায় কিন্তু মনে থাকে না, ঠিক আছে? তো যেহেতু এখন সময় কম, এভাবে পড়বেন আপনারা একেবারে ডিটেলসে যখন শিখবেন তখন। আমি একটু জাস্ট পড়ার স্টাইলটা আপনাদেরকে দেখালাম, এভাবে পড়তে হয় এবং একেবারে ডিটেলস দেখেন এখানে কিন্তু ছবি সহ বিষয়টা রয়েছে। সাধারণ জ্ঞান কিন্তু এইভাবেই পড়তে হয়, অর্থাৎ এইভাবে পড়লে আপনারা একটার সাথে সাথে আরও বেশ কয়েকটা তথ্য কিন্তু জেনে যাবেন। প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আপনারা করতে পারবেন। তো আমি এটা মুছে দিয়ে আপনাদের প্রশ্নগুলো একটু দেখাচ্ছি, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে 4 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান কি? বোরো। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি?
যে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? বি নম্বর হচ্ছে স্বাধীনতা পদক। পিতরাজ হলো বাংলাদেশের অন্যতম তেলবীজ। ওকে, 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো, সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা 0.05 ppm। 8 নম্বরে বলা হচ্ছে ফস চেক কি কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। 9 নম্বরে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 153টি। এই প্রশ্নটা কিন্তু এসেছিল এবং এই ধাঁচের আরেকটা প্রশ্ন কিন্তু আসতে পারে সামনের পরীক্ষায়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426 জন। এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে মানে প্রথম ধাপে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু এসেছিল, সে প্রশ্নগুলো এখানে কিন্তু সংযোজন করা রয়েছে। ঠিক আছে, তো আমি একটু ভিতরের দিকে যাচ্ছি, খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? সঠিক উত্তর এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? সঠিক উত্তর হচ্ছে 17 জানুয়ারি 1972 সালে গৃহীত হয়। 30 নম্বরে বলা হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। ওকে, তাদের কিন্তু দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃত সেই দেশের সিয়েরা লিওন। আর 31 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটা? সঠিক উত্তর হচ্ছে বীর উত্তম। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক। ওকে, তারপরে 34-এ বলা হচ্ছে আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে ইরাক। 35-এ বলা হচ্ছে, এটা ইকোনমিক্স বা অর্থনীতি রিলেটেড একটা প্রশ্ন, মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? সঠিক উত্তর হচ্ছে আমদানি কমে যায় মুদ্রার অবমূল্যায়ন হলে। এরপরে 36-এ বলা হচ্ছে নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এবং যে ধরনের প্রশ্নগুলো মানে সমসাময়িক বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে আসছে বা আসতে দেখা যাচ্ছে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসতে পারে। তো সর্বমোট সাধারণ জ্ঞানের 500 প্রশ্ন আমরা কিন্তু সিলেকশন করেছি। আমি একটু যদি এক নজরে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই, সর্বমোট 500টা প্রশ্ন রয়েছে এখানে। তো এই প্রশ্নগুলো আপনাদের মোটামুটি আমার মনে হয় যে এখান থেকে 10টা তো মিনিমাম চলে আসবে, যদি 16-17টা প্রশ্ন হচ্ছে আপনাদের দিয়ে দেয়। তো এখান থেকে অবশ্যই 10টা প্রশ্ন থাকবে বলে আমি আশা করছি। ওকে, তাহলে আমি এক নজরে আপনাদের 500 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখাচ্ছি, আপনারা একটু হচ্ছে দেখার চেষ্টা করেন। 500 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে, তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কিন্তু সি নম্বর যে অপশনটা, পাকিস্তান এবং ভারতের মধ্যে তাশখন্দ চুক্তি, এবং এই দেশগুলো কিন্তু বর্তমানে আলোচনায় রয়েছে। ওকে, তো সবশেষে আমি বলি যে হচ্ছে আপনারা মানে পড়াশোনার মধ্যেই থাকবেন, মানে বেশি আপনারা এমসিকিউ প্র্যাকটিস করে যান। যেহেতু এমসিকিউতে 40 নম্বর রয়েছে, আপনারা যত বেশি এমসিকিউ পড়বেন তত বেশি কিন্তু আপনাদের কাজে লাগবে। আর এগুলো হচ্ছে সবগুলোই রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, তো আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি, 01642702760। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।